প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী ছোট গল্পটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের অন্তর্গত এইসি বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এবং মিল বাংলা যাদের ছাত্রছাত্রীদের রয়েছে তাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ছোট গল্পটির পূর্ব আলোচনায় আমরা প্রথম থেকে চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা এর দ্বিতীয় পর্বে পঞ্চম থেকে শেষ সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত গল্প পাঠ করে আদরিণী গল্পটার আলোচনা শেষ করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। আর যদি তোমরা প্রথম পর্বে আলোচনা না দেখে থাকো তাহলে দেখো, অবশ্যই আই বাটনে প্রথম পর্বের লিঙ্ক আসছে, তোমরা সেখান থেকে চাইলে কিন্তু দেখে আসতে পারো। কারণ প্রথম পর্বের আলোচনাটা না দেখলে কিন্তু তোমরা দ্বিতীয় পর্বের আলোচনা কিন্তু কোনো মতেই বুঝতে পারবে না। তাই প্রথম পর্বটা দেখা কিন্তু খুব জরুরি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগে প্রথম পর্বের যে ভিডিওটা রয়েছে সেটা দেখে তারপরে দ্বিতীয় পর্বের ভিডিওটা দেখবে। আজকে চলো তাহলে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা বললাম যেহেতু পঞ্চম পরিচ্ছেদ থেকে আলোচনা করব, তাই দেখো তোমাদের সামনে পঞ্চম পরিচ্ছেদের পিডিএফটা রয়েছে। বলা হচ্ছে, ব্যবসায় ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায় সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বল না, তোমার এই ছেলেপিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের থেকে একে বিক্রি করে ফেলে। এরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আদরিণী নামক যে হাতিটিকে জয়রাম মুখুজ্জে তার বাড়িতে এনেছিলেন, ক্রমে ক্রমে যত দিন গড়িয়েছে হাতিটি কিন্তু তার সংসারের একজন হয়ে উঠেছে। পশু থেকে সে হয়ে উঠেছে জয়রাম মুখুজ্জের কন্যা স্বরূপা। তাই হাতিটির যখন খরচ চালাতে এবং সাংসারিক খরচ চালাতে গিয়ে জয়রাম মুখুজ্জে নাজেহাল, তখন পাড়া প্রতিবেশীদের যে প্রস্তাব অর্থাৎ হাতিটিকে বিক্রি করে দেওয়া, সেটাতে কিন্তু তিনি সম্মতি জানালেন না। তখন তিনি যুক্তি দেখালেন যে তার থেকে তো তার ছেলেমেয়েরা নাতিপুতিরাও তো এই সংসারে খাচ্ছে, তাহলে বলো কি তাদেরও বিক্রি করে দেওয়া যায়। এরূপ উক্তির পর কিন্তু আর কোনো যুক্তি চলে না। তাহলে বোঝা যাচ্ছে যে জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে আদরিণী নামক হাতিটির একটা সুসম্পর্ক, কন্যা ও পিতার সম্পর্ক কিন্তু গড়ে উঠেছে, যার কারণে তিনি কিন্তু আদরিণীকে বিক্রি করতে চাইলেন না সংসারের এত দৈন্যদশা থাকা সত্ত্বেও। এই জন্য তিনি মনস্থির করলেন যে আদরিণীকে তিনি ভাড়া খাটাবেন। এরপর হাতির বিজ্ঞাপন এভাবে রচিত হলো। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনী খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি একুনে 4 টাকা। অর্থাৎ রোজ ভাড়া 3 টাকা এবং খোরাকি ভাড়া মিলিয়ে 1 টাকা সমান সমান 4 টাকা ধার্য হয়েছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পাথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া গেল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধপত্রাদির খরচ প্রতিদিন 5 টাকা থেকে 7 টাকা কমের নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কিঞ্চিত আরোগ্য লাভ করিল। বড়বধূ মেজবধূ উভয়ই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরে আরও 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে।
দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর বর মনের মতন হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া তাসপাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়োরই ঘাড়ে। কারণ আমরা প্রথমেই জেনেছিলাম যে জয়রাম মুখোপাধ্যায়ের যে ছেলে 3 জন রয়েছে, প্রথম 2 জন ছেলে কিন্তু একেবারেই কাজকর্ম করে না। তারা পুরোটাই বাবার ঘাড়ে বসেই কিন্তু খাওয়া দাওয়া করে, তার সঙ্গে তার স্ত্রী এবং তার অন্যান্য সন্তানাদি। এবং তার যে জ্যেষ্ঠ পৌত্রী অর্থাৎ বড় নাতনি কল্যাণী, সেও বিবাহের উপযোগী হওয়ায় তার জন্য কিন্তু সম্বন্ধ দেখা চলছে। কিন্তু সম্বন্ধ দেখা গেলেও কি হবে, বাবার যে বা পিতার যে এরূপ কোনো দায়িত্ব থাকে কন্যার বিবাহের প্রতি, সেটা কিন্তু কোনোভাবেই তার বাবার দেখা গেল না। কন্যার পিতা এ বিষয়ে সম্পূর্ণ নির্লিপ্ত। যত দায় আমাদের জয়রাম মুখোপাধ্যায়ের ঘাড়ি। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে, খাইবার পরিবার সংস্থানেও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলেই বিবাহটি হইয়া যায়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতনিরা রহিছে, তাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইতে লাগিল। একদিন সংবাদ আসিল কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল হইয়াছে। অর্থাৎ যে ছোট ছেলের ওপর ভরসা করে জয়রাম মুখুজ্জে বসেছিলেন যে ছোট ছেলে যদি পড়াশোনায় ভালো করে তাহলে কিন্তু সে একটা চাকরি করে অন্তত সংসারে 7 টাকা দিতে পারবে, সেও একদিন খবর আসলো যে যে বিয়ে পরীক্ষা দিয়েছিল সেই বিয়ে পরীক্ষা সে ফেল করেছে। বন্ধুগণ বলিতে লাগিল, মুখুজ্জে মশাই, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন, অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়। সেখানে বিস্তর গরু বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ধরে রয়েছে, মায়া পড়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখতে পারবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম যদি 200-500 টাকা কমও হয় সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিনই জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত তো যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা, বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সে হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় সহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল মুখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। অর্থাৎ আদরিণীকে যে মেলায় পাঠানোর বাহানায় তাকে বিক্রি করতে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আদরিণীকে জানানো হলো না। তিনি এই ছলনার আশ্রয় নিলেন যে তাকে মেলা দেখতে পাঠানো হচ্ছে। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানায় ফরাস বিছানার উপর গিয়া লুটাইয়া পড়িছেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধূরা তাহাকে স্নান করাইলেন।
স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের অন্নব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল। ষষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলে গহনা গড়াইতে দেওয়া হয়। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দে কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারা ধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এইরূপই মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়ে গেছে, বোধহয় এ কদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কত এখানে বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন সকলের মনে হইল কল্যাণীর বিবাহের এখন কি উপায় হইবে। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় অমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জেমশাই বললেন আদর যাও মা মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ দূরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় না সেসব রসুলগঞ্জে গিয়া জমা হয়। সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই, আদর যাবার সময় কাজ ছিল। মুখোপাধ্যায় শুনিয়াছিলেন, উঠিয়া বসিলেন। বললেন, কি বললি, কাজ ছিল? হ্যাঁ দাদামশাই। যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ঘুমোতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, এ বাড়িতে যে আর ফিরে আসবে না, জানতে পেরেছে। নাতনি চলে গেলে বৃদ্ধ শাস্ত্রু নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়। তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো মনে কোনো অভিমান করিস না মা। চলে এসেছি আমরা সপ্তম শেষ পরিচ্ছেদে। পরদিন সকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হাতে দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যমপুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। অর্থাৎ যেই বাড়ি থেকে বেরিয়েছে 7 ক্রোশ দূরে গিয়ে আদরিণী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্ধ সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটে একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে উঠোনে পাগলের মতো পাইচারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদরের অসুখ, যাতনায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠপুত্র সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটিও কোচবাক্সে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণী সেই নবজল বর্ণ বিশাল দেহখানি আমবনের ভিতর পতিত রহিয়াছে। তাহা আজ নিশ্চল, নিষ্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের উপর লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। এই হলো একটি মর্মান্তিক পরিণতির মধ্যে দিয়ে আদরিণী গল্পের শেষ, যেখানে একটি হাতি এবং তার মালিকের কন্যা পিতার স্নেহের কথা আমরা জানতে পারলাম, এবং কন্যার থেকে পিতার যে
ব্যবধান তৈরি হলো, সেই ব্যবধানেই কন্যা কিন্তু প্রাণত্যাগ করল। এর মধ্যে থেকেই আদরিণী গল্পের আলোচনা শেষ হলো। আশা করছি দুটি পর্বের আলোচনার পর তোমরা আদরিণী গল্পের মূল বিষয়বস্তুটা বুঝে গেছো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছো। তোমাদের জন্য যে বইটির কথা আমি বারে বারে বলছি, সেই বইটি বিএ বাংলা পরিচয় আরামবাগ বুক হাউস থেকে যে বইটি প্রকাশের কথা রয়েছে, সেই বইটি প্রায় শেষের পথে। খুব শীঘ্রই আগামী 20 থেকে 22 তারিখের মধ্যেই কিন্তু বইটি প্রকাশ হতে চলেছে। তোমরা বইটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং বইটি অ্যামাজন, ফ্লিপকার্ট, অফলাইন সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল হবে। যারা এইসি বাংলা পড়ছো এবং এই বইটি কিনতে চাইছো, অবশ্যই কিন্তু তখন কিনতে পারবে। বইটির মধ্যে সম্পূর্ণ মূল টেক্সট, কবিতার আলোচনা, গল্পের আলোচনা, তোমাদের ইম্পর্টেন্ট এইসির জন্য এমসিকিউ প্রশ্ন সবটাই করে দেওয়া রয়েছে। তাহলে এই বইটি যখন প্রকাশিত হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেব। তার আগে বইটির সম্পূর্ণ রিভিউ কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, যাতে তোমরা বইটি কেনার আগে চাক্ষুষ দেখে নিতে পারো বইটির মধ্যে কি রয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে অন্য গল্পের আলোচনা নিয়ে, অন্য কবিতার আলোচনা নিয়ে এইসি পেপারের ছাত্রছাত্রীদের জন্য। তাহলে ততদিন ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। টাটা।